আজকে আমাদের টপিক হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, যেটাকে পি রেশিও বলা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা ভ্যালুয়েশন প্যারামিটার, যার মাধ্যমে এটা আমরা ডিটারমাইন করতে পারি যে কোনো একটা স্টক সেটা আমরা সঠিক দামে কিনছি কিনা, বা সঠিক দাম বলাটা ভুল হবে, আমরা একটু নিচের দামে কিনছি কিনা বা একটু সস্তায় পাচ্ছি কিনা অন্য শেয়ারের তুলনায়, বা অন্য একই রকম কোম্পানির শেয়ারের তুলনায় আমরা সেই কাউন্টারটাকে তুলনামূলকভাবে একটুখানি সস্তায় পাচ্ছি কিনা, সেটা কিন্তু একটা বোঝার বিষয় আছে, এবং সেটা কিন্তু আমরা পি রেশিওর মাধ্যমে বুঝতে পারি। যদি একটু সস্তায় পাই তো স্বাভাবিকভাবে আমরা একটু প্রপার ভ্যালুয়েশনে পাচ্ছি। তো সেটাকে দেখতে দেখতে হবে সস্তাটা ইন টার্মস অফ নট স্টক মার্কেট প্রাইস। একটা স্টক মার্কেটের প্রাইজে কোনো একটা সে সেটাকে দেখে সস্তা আমরা ডিটারমাইন করব না। দেখা গেলো কোনো একটা স্টক 2,000 টাকা দাম চলছে, কোনো একটা স্টক 200 টাকা দাম চলছে স্টক মার্কেটে, আর আমরা বলছি 200 টাকা দামটা সস্তা। আমরা সেই কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। সেখানে একটু ইনার মিনিংটা এখানে বুঝতে হবে। পি রেশিওতে যদি আমরা যাই, পি রেশিও অ্যাকর্ডিংলি কোনটা সস্তায় আছে বা কোনটা একটু এক্সপেন্সিভ, সে অ্যাকর্ডিংলি আমরা যদি একটুখানি স্টাডি করি, তো যেটা একটু চিপার ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে, যেটা পি রেশিও যেটা কম, তা আমরা বলতে পারি সেটা একটুখানি চিপার ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে, এবং সেটা আগে গিয়ে প্রাইস বেটার ভ্যালু পাওয়া যেতে পারে। যদি আমরা এটা স্বাভাবিকভাবে কোনো কিছু যদি এটা সস্তা দামে কিনি, আগে গিয়ে আমরা সেটাকে দাম যখন বাড়বে সেটা থেকে আমরা প্রফিট আর্ন করতে পারবো। তো এই জায়গাটা আজকে আমাদের দেখার বিষয় আছে, খুবই ইম্পর্টেন্ট জায়গা। তো আগে এটাকে যে পি রেশিওটা বের করার জন্য আমাদের দুটো ফিগার্স খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মার্কেটের প্রাইস কত চলছে, যে শেয়ারের পি রেশিও বের করবো তার মার্কেটে প্রাইস কত চলছে। তো এটা ঠিক আছে, খুবই স্বাভাবিক, মার্কেট প্রাইস আমরা মার্কেট থেকে পেয়ে যাব। এবং মার্কেট প্রাইসে যখন ব্যাপার আসছে, এটা তার মানে এটা ডাইনামিক ফিগার। ডাইনামিক ফিগার মানে প্রতিক্ষণে চেঞ্জ হচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। মার্কেট প্রাইস প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তো পি রেশিও স্বাভাবিকভাবে যখন মার্কেট প্রাইসের উপর নির্ভর, পি রেশিও প্রতিদিন চেঞ্জ হবে। আর মার্কেট পি রেশিও বের করতে গেলে একটা তো ফ্যাক্টর ডেফিনেটলি মার্কেট প্রাইস পার শেয়ার আছে, তার বাদে আরেকটা ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার, এবার জানতে হবে আর্নিং পার শেয়ার জিনিসটা কি, বা আমরা এটা কোথা থেকে বের করতে পারবো। তো আমাদের আর্নিং পার শেয়ার যেটা ক্যালকুলেট করার জন্য আমরা হেল্প নেব আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসে, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসের মাধ্যমে আমরা আর্নিং পার শেয়ার বের করব। এবং এখানে খুব প্রপারলি 5টা স্টেপের মাধ্যমে এখানে আমরা কিন্তু ডিনোট করিয়েছি। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এন্ড স্টেপ 4, 5 এর মাধ্যমে, যেখান থেকে আমরা আর্নিং পার শেয়ার কিভাবে বের করব, বা আলটিমেটলি পি রেশিও যখন আর্নিং পার শেয়ার বের করে ফেলতে পারছি, তো মার্কেট প্রাইস বের করা, মার্কেট প্রাইস জানা কোনো ব্যাপার না। মার্কেট প্রাইসের সঙ্গে ইপিএস কে যদি যখনই আমরা ডিভাইড করছি, তাতে আমরা পি রেশিও পেয়ে যাচ্ছি। তো যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে দেখছি, তো সেখানে ব্যবসায়িক সেলস যেটা আছে, সেলস মাইনাস ব্যবসায়িক এক্সপেন্সেস, সেটাকে যদি আমরা মাইনাস করার পরে আমাদের একটা অপারেটিং প্রফিট পাই, যেটা আমরা সবাই জানি, যেটাকে ইবিটা বলে, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। আর তারপরে হয়ে গেল আমরা যেটা যখন অপারেটিং প্রফিট পাচ্ছি, তার থেকে যেগুলো আদার ইনকাম বা এক্সপেন্সেস আছে সেটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। ইন্টারেস্টটাকে আমাকে যেটা পে করি সেটা বাদ যাচ্ছে, সঙ্গে ডেপ্রিসিয়েশন বাদ যাচ্ছে। যাওয়ার পরে আমরা প্রফিট বিফোর ট্যাক্স পাচ্ছি, পিবিটি পাচ্ছি। পিবিটিটা কার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ফিগার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য, কারণ এই পিবিটির উপরেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ট্যাক্স চার্জেস করবে। তো কোয়াইট ন্যাচুরাল, এখন পিবিটি যখন পেলাম, তারপরে কি হচ্ছে, ট্যাক্স যেটা যে স্ল্যাবে পড়ছে আমাদের, এবং ট্যাক্স আমাদের জানা উচিত প্রতি বছর একই থাকবে সেরকম কোনো মার্কেট মানে নেই। এটা আমাদের, এটা বাজেট হয়, সে অ্যাকর্ডিংলি ট্যাক্সের স্ল্যাবস ডিসাইডেড হয়, এবং যেটাই অ্যাক্টিভ স্ল্যাব আছে সে অ্যাকর্ডিংলি আমাদেরকে এখানে ট্যাক্সটা ডিডাক্ট করতে হচ্ছে। এবং ট্যাক্স ডিডাক্ট করার পরে যে ফিগারটা থাকছে সেটাকে বলা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তার মানে আমি অলরেডি ট্যাক্স পেমেন্ট করে দিয়েছি,
প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে এই ফিগারটা। তার মানে এই প্রফিট আফটার ট্যাক্স যে ফিগারটা পাচ্ছি আমরা, সেটা কিন্তু বেসিক্যালি পিওরলি সব, তার আগে সব এক্সপেন্সেস কিন্তু বিয়ার করা হয়ে গেছে। অপারেটিং এক্সপেন্স আগে বিয়ার করে ফেলেছি, আদার এক্সপেন্সেস বিয়ার করে ফেলেছি, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, ট্যাক্স, এভরিথিং কিন্তু আমাদের খরচার জায়গা আমরা দেখিয়ে ফেলি। তারপরে যে এই অংশটা হচ্ছে এটা কাদের অংশ? স্বাভাবিকভাবে এটা হলো মালিকদের অংশ। তার মানে যেটা শেয়ার হোল্ডার্স আছে তাদের কিন্তু এটা অংশটা। তাহলে কটা শেয়ার হোল্ডার্স সবকিছু আগে আমার জানতে হবে। টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হোল্ডার, যাদের যাদের নামে শেয়ারসগুলো ইস্যু করা আছে, টোটাল কতগুলো শেয়ার আছে কোম্পানির। তার মধ্যে প্রোমোটার হতে পারে, এফআইআই হতে পারে, ডিআইআই হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, মিউচুয়াল ফান্ড কোম্পানি হতে পারে, এইচএনআই ক্যাটাগরির ইন্ডিভিজুয়ালস হতে পারে, এমনি ইন্ডিভিজুয়ালস হতে পারে, রিটেলার্স হতে পারে। তো সব যাবতীয় যত আউটস্ট্যান্ডিং শেয়ারস আছে সবগুলোকে আমরা যদি তারাই কিন্তু প্যাটের হকদার। কেন হচ্ছে? প্রফিট আফটার ট্যাক্স তাদের জন্যই আলটিমেটলি এটা রয়ে গেছে। তার মানে তাহলে এক একটা শেয়ারের তাহলে কতখানি প্রফিটে অংশ আছে সেটা বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রফিট আফটার ট্যাক্স যেটা টোটাল যে ফিগারটা আসছে ডিভাইডেড বাই টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং যেটা আছে, যতগুলো শেয়ার অলরেডি ইস্যু করা আছে, টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং এখানে আমরা পরিষ্কারভাবে লিখে রেখেছি। টোটাল নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ইজ ইকুইভ্যালেন্ট টু টোটাল নাম্বার অফ শেয়ারস ইস্যুড অ্যান্ড অ্যাক্টিভলি হেল্ড বাই শেয়ার হোল্ডার্স। যারাই শেয়ার হোল্ডার, যেটা বললাম এখন, মিউচুয়াল ফান্ড, এফআইআই, রিটেলার্স, এইচএনআই, যারা সবার যতগুলো শেয়ারস আছে সেটাকে যদি ওভারঅল প্যাট যেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্সের সঙ্গে যদি আমরা ডিভাইড করি, তার যে ফিগারটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইপিএস। তার মানে আর্নিং পার শেয়ার। এক একটা শেয়ার আর্নিং এর কতখানি, আর্নিং এর এক একটা শেয়ারের যোগদান কতখানি, তার মানে এক একটা শেয়ার কতখানি আর্নিং করতে পারছে। সোজা কথা হচ্ছে একটা শেয়ারের দিক দিয়ে দেখা হচ্ছে এক একটা শেয়ার কতখানি আর্নিং করতে পারছে, এটা কি আর্নিং পার শেয়ার বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে কোনো কোম্পানির শেয়ার যদি, এটা তো প্রতিটা কোম্পানি জন্য এক থাকবে না, ভালো থেকে ভালো কোম্পানি ইপিএস ভালো বেশি বড় হবে, কেন তাদের এক একটা শেয়ার বেশি আর্নিং করে। আর যেগুলো অতটা বেটার কোম্পানি তাদের ইপিএস কম হবে, কেন এক একটা শেয়ার কিন্তু আর্নিং বেশি করতে পারছে না। তা ইপিএসটা দেখা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস একটা আছে, যেটা আমাদেরকে ইপিএসটা আমাদের জানা দরকার আছে। এরপরে যখন আমরা ইপিএস পেয়ে যাচ্ছি, তারপরে খুবই সহজ ব্যাপার চলে আসছে। তারপরে কোনো ক্যালকুলেশনে কোনো এই থাকছে না, যেহেতু আমরা তারপরে পি রেশিও যেটা বের করব স্টেপ 5-এ, সেটা হচ্ছে যে মার্কেট প্রাইস যা চলছে সেটার সঙ্গে ইপিএসটা যদি আমরা ভাগ, কেন মার্কেট প্রাইস এক একটা শেয়ারের, ইপিএসটা হচ্ছে এক একটা শেয়ারের প্রফিট। মার্কেট প্রাইস একটা শেয়ারের মার্কেটের কত দাম চলছে, আর ইপিএস মানে এক একটা শেয়ার কত আর্নিং করছে, সেটাকে যখন ভাগ করছে সেটা দিয়ে পি রেশিও পেয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, পি রেশিও বলছে যে যদি একটা শেয়ার কারোর যদি পি রেশিও 10 থাকে, তার মানে আমরা বুঝতে পারছি যদি শেয়ারটা দেখা যাচ্ছে ইপিএস আছে দেখা গেল 50, ফর সাপোজ আমরা বলছি এক্সাম্পল নিয়ে, একটা ইপিএস দেখা গেল 50 আছে, এবং সেটা শেয়ারটা যদি মার্কেটে 500 টাকা দামে যদি ট্রেড হয়, ইপিএস 50 এবং শেয়ারটা যদি মার্কেটে 500 টাকা দামে ট্রেড হয়, তার মানে কি হচ্ছে, ওর যা আর্নিং করছে তার থেকে কিন্তু 10 গুণ বেশি উপরে কিন্তু সেটার দাম কিন্তু বাজারে ট্রেড হচ্ছে, সেটাকেই পি রেশিও বলা হচ্ছে। তার মানে কোনো কোম্পানি দেখা যাচ্ছে কারোর 50 ইপিএস আছে, তার 500 টাকা ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে হয়ে গেল আমার পি রেশিও 10। কিন্তু দেখা গেল আরেকটা কোনো কোম্পানি তার 50 ইপিএস আছে এবং সেটা মার্কেটে ট্রেড হচ্ছে দেখা গেল ফর সাপোজ যে 700 টাকায় ট্রেড হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ওই কোম্পানিটার পি রেশিও কিন্তু 14 হয়ে যাবে। তার মানে পি রেশিও বেশি আছে, তার মানে কোম্পানিটা কিন্তু বেসিক্যালি এক্সপেন্সিভ। একই দুজনে কিন্তু ইপিএসটাকে যেহেতু ডিনোমিনেটর, ইপিএসটা কিন্তু একই স্ল্যাব রেখে কিন্তু আমরা তুলনা করছি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যার 10 এবং যার 14, তো 14 স্বাভাবিকভাবে বেশি এক্সপেন্সিভ, মার্কেটকে বেশি দামে কিন্তু মার্কেটে ট্রেড হচ্ছে, এবং যেটা 10 এটা কম দামে মার্কেটে ট্রেড হচ্ছে। এর দিয়ে আমরা একটা ভ্যালুয়েশনের একটা আমাদের আইডিয়া হয়ে যায়
আচ্ছা, যেটা 10-এ ট্রেড করছে সেটা হয়তো এখন একটুখানি সস্তা দামে পাওয়া যাচ্ছে। তো সে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু আমাদের একটা ডিসিশন মেকিং এ কাজ করতে পারি। এখান পর্যন্ত আমরা এখন পর্যন্ত এটাই বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে হয়ে যাচ্ছে যে কোয়াইট ন্যাচুরাল ইপিএস আর্নিং পার শেয়ার যেটা আছে, আর্নিং পার শেয়ারটা কিন্তু সবসময় আমরা কখন মার্কেট সে তো প্রতিদিন পাচ্ছি, কিন্তু আর্নিং পার শেয়ারটা কি প্রতিদিন পাচ্ছি না। এটা যখন যখন কোম্পানি নিজের রেজাল্ট ডিক্লিয়ার করে তখন গিয়ে কিন্তু আমরা আর্নিং পার শেয়ার পাচ্ছি, তাই না? না হলে আমরা আর্নিং পার শেয়ার পাবো কোথা থেকে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে তো আমরা আর্নিং পার শেয়ারটা বের করছি। তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা কোম্পানি যখন রেজাল্ট ডিক্লেয়ার করবে তখনই গিয়ে ইমেল পাবো। তো কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করে কোয়ার্টারলি বেসিসে, তারপরে কোয়ার্টারলি বেসিসে গিয়ে আমরা কিন্তু আর্নিং পার শেয়ারের ফিগারটা পাবো। আচ্ছা, আমরা এটাকে আরো সঠিকভাবে বোঝাবার জন্য আমরা কিন্তু একটা এক্সাম্পল নিয়ে আমরা আসছি, যেটাকে এই স্লাইডে দেখানো হচ্ছে। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি 4টে ফ্রন্টলাইন কোম্পানি, যেটা আইটি কোম্পানি, তার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেওয়া আছে এবং এগুলো কিন্তু সব অরিজিনাল ফিগার্স। এখানে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো সব দেওয়া আছে। টিসিএসটাকে একটুখানি ভেঙে দেখানো আছে, যেখানটা আমাদের সেলস এক্সপেন্সেস, যেটা আমরা স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত দেখলাম ইপিএস পর্যন্ত, যেখানে সেলস থেকে এক্সপেন্সকে যদি বাদ দিই, মানে বিজনেস সেলস থেকে বিজনেস এক্সপেন্সকে যদি বাদ দিই, তাহলে আমরা অপারেটিং প্রফিট পাচ্ছি, যেটাকে ইবিটা বলা হচ্ছে। তার থেকে আদার ইনকামকে অ্যাডজাস্ট করলাম, ইনকাম বা এক্সপেন্সেস যেখানে হচ্ছে, এখানে এই ক্ষেত্রে যেমন ইনকাম হয়েছে এবং আমাদের এই সেপ্টেম্বর 2020 কোয়ার্টার যেটা যেটা এক্সপেন্সেস হচ্ছে, তো যেরকম থাকছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করছি। এটা ইন্টারেস্ট পেড, তো স্বাভাবিক এটা বাদ যাবে, মাইনাস যাবে। ডেপ্রিসিয়েশন, এটা আমাদের যে খরচা সেটা মাইনাস যাবে। তো এই অ্যাডজাস্টমেন্ট করার পরে গিয়ে আমাদের কাছে পিবিটির ফিগারটা পাচ্ছি, প্রফিট বিফোর ট্যাক্সের ফিগার পাচ্ছি। তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে যেটা অ্যাপ্লিকেবল ট্যাক্স স্ল্যাব যেটা আছে গভর্নমেন্টের, সেটাকে আমরা যেটা ডিসকাস করলাম, এখানে 24% আছে, তো কোনো সময় 25%, কোনো সময় 26% আছে, যেটা অ্যাপ্লিকেবল ট্যাক্স স্ল্যাব আছে, সেটাকে অ্যাপ্লিকেবল ট্যাক্স স্ল্যাবটা আমরা এখানে গভর্নমেন্টের এর জন্য ট্যাক্সের জন্য একটা ডিডাকশন করা হচ্ছে। এবং তারপরে গিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, যেটার জন্য যেটা মালিকদের টাকা বলা যেতে পারে, যে শেয়ার হোল্ডার্সদের জন্য এটা রয়ে গেছে। এবং সেটা নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে যখন ডিভাইড করা যায় আমরা ইপিএস পেয়ে যাচ্ছি এখানটাতে। তো টিসিএস এর ক্ষেত্রে পুরো এলাবোরেটরি, পুরো ভালো মতো ভাবে ভেঙে দেখানো হয়েছে। আমরা ইনফোসিস, এসিএল টাকা, উইপ্রো ক্ষেত্রে ডাইরেক্টলি ইপিএসটা নিয়ে নিয়েছি, এখানে ডাইরেক্টলি আমরা ইপিএস নিয়ে নিয়েছি। এবার এখানে যেহেতু কোয়ার্টার, আমরা জানি যে প্রতিটা কোয়ার্টার অন কোয়ার্টার আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়। তো জুন কোয়ার্টারটা কোয়ার্টার 1 হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর কোয়ার্টার 2, ডিসেম্বর হয়ে যাচ্ছে কোয়ার্টার 3, মার্চ হয়ে গেল কোয়ার্টার 4। কেন? আমাদের এপ্রিল টু মার্চ ফিনান্সিয়াল ক্যালেন্ডার, সেক্ষেত্রে আমাদের কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এইভাবেই অ্যালোকেট করা থাকে। তো সে সম্পূর্ণভাবে আমরা কিন্তু এখানে সেভাবেই ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রোতে সেভাবেই দেখানো আছে। আচ্ছা, এরপরে আমরা কি করছি, এরপরে আমরা জাস্ট একটা দেখছি যে এই যে ইপিএস যেগুলো, এগুলো কিন্তু কোয়ার্টারলি ইপিএস, স্বাভাবিকভাবে কোয়ার্টারের রেজাল্টে অ্যাকর্ডিংলি আমরা আসছি, কোয়ার্টারলি ইপিএস পাচ্ছি আমরা। এরপর আমরা কি করছি, আমরা একটু নিচে এলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়ার্টারলি ইপিএস যেটা আছে সেটা তো দেখলাম, তার সঙ্গে আমরা কি অ্যানুয়াল ইপিএস করেছি, তার মানে কোয়ার্টারলি ইপিএসটাকে ইন্টু 4 করলে অ্যানুয়াল ইপিএস চলে আসবে। সেখানে অ্যানুয়াল ইপিএস এটা বের করে নিলাম। তো অ্যানুয়াল ইপিএস কেন আছে, একটা কোয়ার্টারে কেন আমরা বাৎসরিক একটা অ্যানুয়াল ফিগারকে ইপিএস একটা অ্যানুয়াল ফিগার নেব। এই যে একটা কোয়ার্টারের যেটা বেরাচ্ছে সেটা তো কোয়ার্টারলি, তো একটা কোয়ার্টারের দিয়ে তো একটা বছরকে জাজ করা যাবে না, তো 4টে কোয়ার্টার দিয়ে একটা বছরকে জাজ করবো। তো ইন্টু 4 করতে হবে, তাহলে কি আমরা 4টা কোয়ার্টারের অ্যানুয়াল ইপিএস পাবো। তো যেটা মার্কেটে যা দাম চলছে, যে টিসিএস এর দাম যা চলছে, এখানে লেখা আছে ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো যা যা দাম চলছে মার্কেটে, সেটাকে ডিভাইড করতে হবে কি অ্যানুয়াল ইপিএস দিয়ে। ডিভাইড করার পরে আমরা পি রেশিও পেয়ে যাচ্ছি। ইপিএস যেটা যেটা সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই অ্যানুয়াল ইপিএস করলে আমরা কিন্তু এখানে পি রেশিও পেয়ে যাচ্ছি। এরপরে আমরা জাস্ট একটা ফিগার দিয়ে দেখাবার চেষ্টা করেছি আরো জিনিসটা সাবজেক্টটাকে বোঝাবার জন্য, যে যখন কোনো মানে সেপ্টেম্বর 2020 যেটা Q2 রেজাল্টের অ্যাকর্ডিংলি
যে আমরা ফিগার সেখানে দেখতে পাচ্ছি, সেটাকে ইপিএসটাকে আমরা এখানে প্লট করেছি টিসিএস, ইনফোসিস, এইচসিএল আর উইপ্রোর মধ্যে। এবং ইপিএসটাকে প্লট করার পর আমরা দেখতে পাচ্ছি যে টিসিএস এর অনেক বেশি, এক একটা শেয়ারের অনেক বেশি আয় করছে। তার মানে এক একটা শেয়ার কিন্তু অনেক বেশি প্রফিট এনজয় করে, বা তার এক একটা শেয়ারের অনেক বেশি প্রফিট কামাবার ক্ষমতা আছে, সেটাই এখানে দেওয়া আছে। স্বাভাবিক ওর ইপিএস অনেক বেশি 19.93, সেখানে আমার ইনফোসিসে মাত্র 11.42, এইচসিএল থেকে 11.58, উইপ্রো তার থেকেও খুবই কম 4.33। তো এখানে আমরা জাস্ট ইপিএসটাকে দেখলাম, ইপিএস দেখে বুঝতে পারছি যে নো ডাউট তাদের থেকে অনেক বেশি এক একটা শেয়ারের আয় করার যে ক্ষমতা আছে, বা আয় যেটা করছে এক একটা শেয়ার, সেটা কিন্তু টিসিএস এর ক্ষেত্রেই, টিসিএস সেই ক্ষেত্রে সব থেকে এগোনো, সব থেকে আউট পারফর্মিং। এবার আমরা জাস্ট পি রেশিওতে চলে আসছি, যেটাকে অ্যানুয়ালাইজড করার পরে আমি পি রেশিওতে এখানে এলাম। পি রেশিওতে যখন আসছি তখন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি নো ডাউট টিসিএস তো যেরকম এক একটা শেয়ার অনেক বেশি আয় করছে, কিন্তু টিসিএস এর যেটা পি রেশিও সেটাও কিন্তু অনেক বেশি। তার মানে বাজার কিন্তু ওকে অনেক বেশি দাম দিয়ে রেখেছে। স্বাভাবিকভাবে টিসিএস অনেক ভালো শেয়ার, আউট পারফর্ম করছে ইপিএস পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু বাজারে সস্তা পাওয়া যাচ্ছে তা নয় কিন্তু। তাহলে সে তুলনামূলকভাবে কে সব থেকে সস্তা পাওয়া যাচ্ছে এই চারটে কোম্পানির মধ্যে? তো সে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে সব থেকে সস্তা কিন্তু আমরা এইচসিএল টেককে পাচ্ছি, যেহেতু এইচসিএল টেকের পি রেশিও সব থেকে কম। এইচসিএল টেক কিন্তু এদিকে ইনফোসিস থেকে কিন্তু ইপিএস বেশি, কিন্তু পি রেশিও কিন্তু ইনফোসিস থেকে অনেকখানি কম। তার মানে যদি এইচসিএল টেক আর ইনফোসিসের মধ্যে তুলনা করি, তাহলে এইচসিএল টেক কিন্তু আজকের ডেটে ইনফোসিস থেকে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তো এইটা একটা ভ্যালুয়েশন প্যারামিটার, যেটা দিয়ে আমরা আমাদের যে স্টক সিলেকশনে অনেকখানি হেল্প করে। আমরা একটা কোনো ভালো শেয়ার আমরা নিচে দামে কিনছি কিনা, আমরা একটুখানি চিপার ভ্যালুয়েশনে কিনছি কিনা অন্য শেয়ার্সের তুলনাতে, সেটাকে ডিটারমাইন করার জন্য আমাদের এই পি রেশিওটা খুবই সাহায্য করে। আচ্ছা, আপনাদের যদি আমাদের ভিডিও যদি কন্টেন্ট মনে হয় যে খুব কোয়ালিটি কন্টেন্ট, অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিশ্চয়ই শেয়ার করুন। আশা করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতে বেল আইকনটা টিপতে ভুলবেন না। ধন্যবাদ।